রিসেপশনিস্ট স্ত্রীর কলিগদের চোখে সে ছিল স্রেফ এক অসহায় গরিব স্বামী, যাকে নিয়ে বিদ্রূপ করাটাই ছিল সবার রোজকার অভ্যাস। কিন্তু সেই অতি সাধারণ স্বামীকে সামনাসামনি দেখা মাত্রই হোটেলের দাম্ভিক ম্যানেজার আটকে উঠলেন কেন? দারিদ্র্যের ছদ্মবেশের আড়ালে লুকিয়ে থাকা সেই অবিশ্বাস্য সত্যটি মধ্য কলকাতার মাঝামাঝি এক সরু গলির ভেতরে 3 তলার একটা ছোট্ট ফ্ল্যাট। বাড়িটা পুরনো হলেও অনন্যার হাতের ছোঁয়ায় সেটা যেন এক টুকরো স্বর্গে পরিণত হয়েছে। বারান্দায় 2-3টে মানি প্ল্যান্টের টব, জানালায় হালকা নীল রঙের পর্দা, আর ঘরের কোণে একটা ছোট্ট বুকশেলফ, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তিময় পরিবেশ। অনন্যা আয়নার সামনে দাঁড়িয়ে তার হোটেলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। সে কলকাতার অন্যতম বিলাসবহুল দ্য রয়্যাল হেরিটেজ হোটেলের ফ্রন্ট ডেস্ক রিসেপশনিস্ট। গায়ের রং চাপা হলেও তার চোখের মায়া আর হাসিতে এক অদ্ভুত সারল্য আছে। তাদের বিয়ে হয়েছে মাত্র 15 দিন হলো। আর্য চা বানিয়ে এনে টেবিলে রাখল। দীর্ঘদেহী, চওড়া কাঁধ আর গভীর দুচোখের অধিকারী আর্যর মুখে সবসময় এক শান্ত হাসি লেগেই থাকে। তার ব্যক্তিত্বে আভিজাত্যের এক প্রচ্ছন্ন ছাপ স্পষ্ট। পেশায় সে ফ্রিল্যান্স বিজনেস কনসালটেন্ট, উপার্জন যদিও এখন যৎসামান্য। চা খেতে খেতে অনন্যা বলল, আর্য, তুমি যা ইনকাম করো তাতেই আমরা সংসার চালিয়ে নেব, আর আমার বেতনটা জমিয়ে একটা ফ্ল্যাট কিনব। নিজেদের একটা বাড়ি থাকবে আমার অনেক দিনের স্বপ্ন। আর্য মাথা নেড়ে বলল, আচ্ছা, সব হয়ে যাবে অনন্যা, তুমি চিন্তা করো না। তার বলার মধ্যে এমন এক দৃঢ়তা ছিল যে অনন্যা কিছুটা অবাক হয়েই তার দিকে তাকালো। মনে মনে ভাবল, মাত্র 1 মাস আগে এই ছেলেটির সাথে তার পরিচয় হয়েছিল এক বৃষ্টির বিকেলে। 15 দিনের পরিচয়েই বিয়ে। সমাজ হয়তো একে হঠকারিতা বলবে, কিন্তু অনন্যা জানত সে জীবনে ঠিক কি পেয়েছে। অনন্যার মনে পড়ে গেল ঠিক 1 মাস আগের কথা। সে অফিস থেকে ফিরছিল। হাজরা মোড়ের কাছে জ্যামে আটকে ছিল বাস। জানলা দিয়ে বাইরে তাকাতেই তার চোখে পড়ল দৃশ্যটা। এক বৃদ্ধা, হাতে একটা ভাঙা লাঠি, কুঁজো হয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন। সিগন্যাল সবুজ হয়ে গেছে, গাড়িগুলো অবিরাম হর্ন দিচ্ছে, কেউ থামছে না। ঠিক তখনই ভিড় ঠেলে এক যুবক এগিয়ে এলো। সে অত্যন্ত যত্নের সঙ্গে বৃদ্ধার হাত ধরল এবং চারপাশের ট্রাফিককে ইশারায় থামিয়ে দিয়ে রাস্তা পার করালো। রাস্তার এপারে এসে যুবকটি ব্যাগ থেকে একটা জলের বোতল বের করল। তারপর অত্যন্ত স্নেহের সঙ্গে ঢাকনাটা খুলে বৃদ্ধার হাতে দিয়ে বলল, মা, এই নিন, একটু জল খান, রোদে খুব কষ্ট হচ্ছে আপনার। যুবকটির গলায় যে মা ডাকটা ছিল সেটা অনন্যার কানে অমৃতের মতো লাগলো। আজকালকার যুগে যখন মানুষ নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, সেখানে এক অচেনা বৃদ্ধাকে এভাবে সম্মান দেওয়ার মতো মানুষ দেখা যায় না। যুবকটি সুশ্রী, সুদর্শন, কিন্তু তার মনের সৌন্দর্য তাকে যেন এক অপার্থিব রূপ দিয়েছে। অনন্যা আর নিজেকে ধরে রাখতে পারেনি। বাস থেকে নেমে সে যুবকটির পিছু নিয়েছিল। যখন সে একটি চায়ের দোকানে দাঁড়িয়েছিল, অনন্যা একটু সাহস সঞ্চয় করে সামনে গিয়ে দাঁড়িয়েছিল। কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? অনন্যা বলেছিল। যুবকটি অবাক হয়ে তাকিয়েছিল। হ্যাঁ, বলুন। উনি কি আপনার নিজের মা, মানে যাকে রাস্তা পার করালেন? আর্যর মুখে এক বিষণ্ণ হাসি ফুটে উঠেছিল। সে ধীর স্বরে বলেছিল, না, আমি ওনাকে চিনি না। রাস্তা পার হতে পারছিলেন না, তাই সাহায্য করলাম। কিন্তু আপনি তো ওনাকে মা বলে ডাকলেন। আর্য উদাসীনভাবে রাস্তার দিকে তাকিয়ে বলেছিল, আমি আসলে অনাথ। ছোটবেলা থেকেই মা বাবার ছায়া পাইনি, তাই পথে ঘাটে মা বাবার বয়সী কাউকে দেখলেই অজান্তেই মুখ থেকে মা বা বাবা বেরিয়ে আসে। মনে হয় যদি আমার মা থাকতেন তবে হয়তো এই বয়সে এভাবেই হাত ধরে রাস্তা পার করাতাম। কথাটা তীরের মতো অনন্যার বুকে বিঁধেছিল। এই বিশাল শহরে এত বড় মনের একজন মানুষ একা লড়াই করছে। সেদিন থেকেই শুরু, ফোন নম্বর আদান প্রদান, তারপর কয়েকদিন গঙ্গার পাড়ে বসে গল্প। অনন্যা বুঝেছিল আর্য একজন ফ্রিল্যান্স বিজনেস কনসালটেন্ট, যার আয় অনিশ্চিত, কিন্তু অনন্যার কাছে টাকার চেয়ে মানুষের মূল্য ছিল বেশি। গঙ্গার ঘাটে একদিন অনন্যাই প্রস্তাব দিয়েছিল, বিয়ে করবে আমাকে? আর্য অবাক হয়ে বলেছিল, আমি অনাথ, ভাড়া বাড়িতে থাকি, তোমাকে ভালো রাখার সামর্থ্য কি আমার আছে? অনন্যা তার হাত শক্ত করে ধরে বলেছিল, ভালোবাসা থাকলেই হবে, ব্যাস। তারপর কালীঘাটের মন্দিরে এক সাদামাঠা বিয়ে, 15 দিনের এই ছোট সংসার। অনন্যা যখন হোটেলে পৌঁছালো তখন লবিতে খুব একটা ভিড় ছিল না। তার পাশেই কাজ করে তার কলেজের বান্ধবী সুলেখা। সুলেখার স্বভাব অনন্যার ঠিক বিপরীত। সে সব সময় দামি ব্র্যান্ড, টাকা আর আভিজাত্য নিয়ে কথা বলতে ভালোবাসে। সুলেখা বিয়ে করেছে এই হোটেলেরই ম্যানেজার অনিমেষ বাবুকে। অনন্যা ডেস্কে বসতেই সুলেখা অবজ্ঞা সুরে বলল, কিরে, আজও কি হেঁটেই এলি নাকি? কত আর টাকা বাঁচাবি? আজ আমি আর অনিমেষ একটা নতুন লাক্সারি ফ্ল্যাট বুক করলাম। তোকে তো আগেই বলেছিলাম একজন পয়সাওয়ালা দেখে বিয়ে কর, তা না, তুই শেষমেশ এক অনাথ বেকারকে বিয়ে করলি। অনন্যা শান্ত গলায় বলল, আর্য বেকার নয় সুলেখা, ও বিজনেস কনসালটেন্ট, বাড়িতে বসেই কাজ করে। ঠিক সেই সময় ম্যানেজার অনিমেষ বাবু সেখানে এলেন। সুলেখার স্বামী এবং অত্যন্ত অহংকারী এক মানুষ। তিনি হো হো করে হেসে উঠলেন, আরে অনন্যা, বিজনেস কনসালটেন্ট তো এখন ফ্যাশন। যারা কোনো কাজ পায় না, যারা বাড়িতে ল্যাপটপ নিয়ে বসে নিজেকে এই নামই দেয়। আসলে তোমার স্বামী তোমার উপার্জনেই খাচ্ছে তো, তাই এসব গাল ভরা নাম দিয়ে ঢেকে রাখছে। অনন্যার চোখ ভিজে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। অনিমেষবাবু আবার বললেন, আমাদের হোটেলের বাথরুম ক্লিনারের একটা পোস্ট খালি আছে, তোমার স্বামী তো বেকার, লাগিয়ে দেবো নাকি কাজটা? সুলেখা আর অনিমেষ হাসিতে ফেটে পড়ল। অনন্যা মাথা নিচু করে নিজের কাজ করতে লাগলো, কিন্তু তার মনের ভেতরে এক অগ্নিকুণ্ড জ্বলছিল।
সে জানত আর্যর সামর্থ্য সীমিত, কিন্তু তার স্বামী যে একজন হীরা সেটা এই মানুষগুলো কোনোদিন বুঝবে না। অনিমেষবাবু আবার বিদ্রুপ করে বললেন, বিয়ের 15 দিন হয়ে গেল, একবারও তো তোমার স্বামীর সঙ্গে আলাপ করালে না, নাকি লজ্জা পাচ্ছ আমাদের সামনে আনতে? আরে বাবা, ভয় নেই, আমরা না হয় একটু টিফিন খাইয়ে দেবো তাকে। সুলেখা হাসতে হাসতে যোগ করলো, হয়তো ওর স্বামীর পরার মতো ভালো জামা প্যান্ট নেই, ছেঁড়া গেঞ্জি পরে আসবে নাকি। অনন্যা আর সহ্য করতে পারছিল না। ঠিক সেই সময় তার মোবাইল ফোনটা বেজে উঠল। অনন্যা ফোনটা ধরল। ওপাশ থেকে আর্যর শান্ত গলা শোনা গেল, অনন্যা, আমি হোটেলের গেটের বাইরে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াহুড়ো করে বেরোলে টিফিন বক্সটা টেবিল থেকে নিতে ভুলে গেছো, তুমি গেটের বাইরে এসো, আমি দাঁড়িয়ে আছি। অনন্যার বুকটা ধক করে উঠল। অনিমেষ আর সুলেখা তো তাকে অপমান করার জন্য ওত পেতে বসে আছে। অনিমেষবাবু কান খাড়া করে শুনছিলেন। তিনি বাঁকা হেসে বললেন, কেন অনন্যা, তোমার স্বামী কি ভেতরে আসতে লজ্জা পাচ্ছে, নাকি আমরা দেখে ফেললে তার বিজনেস কনসালটেন্সি ফাঁস হয়ে যাবে? চলো তো সুলেখা, দেখি তোমার বান্ধবীর সেই রাজপুত্রকে। অনন্যাকে একরকম জোর করেই লবি থেকে গেটের দিকে নিয়ে গেল অনিমেষ আর সুলেখা। অনন্যার হাত কাঁপছিল। সে ভাবছিল আজ বোধহয় আর্যর চরম অপমান হবে। সুলেখারা হয়তো তাকে দেখে হাসাহাসি করে হোটেলের সবার সামনে ছোট করবে। হোটেলের বিশাল গেটের বাইরে আর্য দাঁড়িয়েছিল, তার হাতে অনন্যার সাধারণ স্টিলের টিফিন বক্সটা। তার চোখে মুখে একটা সতর্ক ভাব, যেন সে খুব তাড়াতাড়ি চলে যেতে চায়। অনিমেষবাবু বুক ফুলিয়ে গেট দিয়ে বেরিয়ে এলেন। তার মুখে ছিল তাচ্ছিল্যের হাসি, কিন্তু গেট পেরিয়ে আর্যর মুখোমুখি হতেই অনিমেষবাবুর পায়ের তলার মাটি যেন সরে গেল। তার মুখের হাসি 1 সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেল। তার কপাল দিয়ে ঘাম চুইয়ে পড়তে লাগলো। সুলেখা তখনও হাসছিল। এই তোর বর? কিন্তু সুলেখাকে থামিয়ে দিয়ে অনিমেষবাবু প্রায় দৌড়ে গিয়ে আর্যর সামনে দাঁড়ালেন। যে অনিমেষবাবু এই হোটেলের সবাইকে কথায় কথায় ধমকান, তিনি হড়বড় করে মাথা নিচু করে নুয়ে পড়লেন। তার হাত দুটো কাঁপছিল। স্যার, আপনি আপনি এখানে? অনিমেষবাবুর গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। অনন্যা আর সুলেখা দুজনেই পাথর হয়ে দাঁড়িয়ে রইল। ম্যানেজার তার গরিব স্বামীকে স্যার বলছেন? আর্যর চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। সে হাতের টিফিন বক্সটা অনন্যার দিকে বাড়িয়ে দিল। অনিমেষবাবুর কণ্ঠ শুকিয়ে কাঠ। তিনি থমৎ খেয়ে বললেন, স্যার, অনন্যা মানে ম্যাডাম, আপনার স্ত্রী। সুলেখা চিৎকার করে উঠল, অনিমেষ, তুমি কি পাগল হয়ে গেছো? এই অনাথ ছেলেটাকে তুমি স্যার স্যার করছো কেন? এ তো অনন্যার স্বামী। অনিমেষবাবু সুলেখার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালেন। অনন্যা ঘুরের মধ্যে জিজ্ঞাসা করল, কি হচ্ছে এসব? আপনি আমার স্বামীকে চেনেন? অনিমেষবাবু কাঁপতে কাঁপতে বললেন, অনন্যা, তুমি জানো না ইনি কে? ইনি দ্য রয়্যাল হেরিটেজ হোটেলের মালিক, মিস্টার আর্য চ্যাটার্জি, আমাদের বস। বাতাস যেন থমকে গেল। অনন্যার হাত থেকে টিফিন বক্সটা প্রায় পড়ে যাচ্ছিল। সুলেখার অবস্থা তখন বর্ণনাতীত। সে যাকে কয়লা ভেবে তুচ্ছতাচ্ছিল্য করেছিল, সে যে আসলে একটি অমূল্য হীরা, আর সেই হীরা এখন তার বান্ধবীর গলায় মালা হয়ে দুলছে, এটা ভাবতেই তার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হলো। হোটেলের গেটের বাইরে তখন পিনপতন নীরবতা। অনিমেষবাবু ঘামছেন, তার হাত দুটো কাঁপছে। সুলেখা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, যেন সে কোনো ভৌতিক কাণ্ড দেখছে। অনন্যা অস্ফুট স্বরে বলল, আর্য, তুমি এই হোটেলের মালিক? আর্যর মুখে সেই শান্ত হাসিটা ফিরে এলো। সুলেখা যে একটু আগেও দামি ফ্ল্যাট আর টাকার অহংকার করছিল, সে এখন থরথর করে কাঁপছে। সে নিচু স্বরে বলল, অনন্যা, আমাকে মাফ করে দে, আমি বুঝতে পারিনি। অনিমেষবাবু হাত জোর করে ক্ষমা চাইলেন। অনন্যা তখনও ঘোরের মধ্যে। সে আর্যর দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে একবারও বলনি কেন? আর্য অনন্যার হাত ধরল। বলবো অনন্যা, সব বলবো। অনিমেষবাবু, আপনি কাজে যান, আমরা আসছি। আর্য অনন্যাকে নিয়ে হোটেলের বাইরে চলে এলো। তারা ফুটপাত দিয়ে হাঁটতে শুরু করল। অনন্যা এখনো বিশ্বাস করতে পারছে না যে তার পাশে হাঁটা এই অতি সাধারণ মানুষটি আসলে এত বড় হোটেলের মালিক। কেন লুকোলে আর্য? অনন্যা কান্না ভেজা গলায় জিজ্ঞাসা করল। আর্য একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে অনন্যার মুখোমুখি হলো। তার চোখে এক অন্যরকম গভীরতা। অনন্যা, আমি সত্যিই অনাথ। ছোটবেলায় যখন আমার মা বাবা এক দুর্ঘটনায় মারা যান, তখন থেকে আমি একা লড়াই করেছি। আমার বাবার রেখে যাওয়া এই বিশাল সম্পত্তি, এই হোটেল, সবই ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, সত্যিকারের ভালোবাসা। সে একটু থামলো। আমার জীবনে অনেক মেয়ে এসেছে, তারা আমার টাকাকে ভালোবেসেছে, আমার গাড়ি বাড়িকে ভালোবেসেছে, কিন্তু কেউ কোনোদিন অনাথ আর্যকে ভালোবাসেনি। সবাই চাইতো আমার রাজকীয় জীবনটার ভাগ পেতে। অনন্যা চুপ করে শুনছিল। আর্য আবার বলল, আমি চেয়েছিলাম দেখতে, আমি যদি কিছু না হই, আমার যদি টাকা না থাকে, তবে কেউ আমাকে ভালোবাসবে কিনা। তুমি যখন গঙ্গার ঘাটে বসে বললে বিয়ে করবে আমাকে, আমার আইডিয়া সংসার চলে যাবে, সেদিন আমার মনে হয়েছিল আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। টাকার জন্য নয়, তোমার ওই মনের জন্য। অনন্যার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে আদুরে স্বরে বলল, কিন্তু আমাকে অন্তত একবার বলতে পারতে। আর্য হেসে ফেলল, আমি আসলে এই সাধারণ জীবনটা খুব উপভোগ করছিলাম অনন্যা। ওই ছোট ভাড়া বাড়িতে তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে স্বপ্নের মতো। আমি ঠিক করেছিলাম তোমার জন্মদিনের দিন তোমাকে সব সারপ্রাইজ দেব, কিন্তু আজ পরিস্থিতি বাধ্য করলো আগেই বলে দিতে। অনন্যা তাকে জড়িয়ে ধরল। তুমি যেই হও আর্য, তুমি কথা দাও, তুমি আমাকে সারা জীবন এইভাবেই ভালোবাসবে। এই আভিজাত্য যেন আমাদের মাঝে দেওয়াল না হয়ে দাঁড়ায়। আর্য তার কপালে চুমুকিয়ে বলল, কথা দিলাম। হাঁটতে হাঁটতে তারা হোটেলের রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেল। অনন্যা প্রতিদিন অফিস যাওয়ার পথে একটা প্রকাণ্ড বাংলো বাড়ির সামনে দিয়ে যায়। সাদা রঙের প্রাসাদোপম বাড়ি, বিশাল গেট, ভেতরে বাগান আর ফোয়ারা। অনন্যা প্রায়ই দাঁড়িয়ে বাড়িটা দেখত আর দীর্ঘশ্বাস ফেলে ভাবত, এসব বাড়িতে কারা থাকে। তারা সেই বাড়িটার সামনে এসে দাঁড়ালো। আর্য অনন্যার হাত ধরে গেটের ভেতরে ঢুকতে শুরু করলো। অনন্যা অবাক হয়ে বলল,
আরে আর্য, কোথায় যাচ্ছ? এটা তো কারোর বাড়ি, আমাদের ভেতরে যাওয়া ঠিক হবে না। আর্য পকেট থেকে একটা চাবি বের করলো, তারপর গেটটা খুলে অনন্যার দিকে ফিরে তাকালো। ওয়েলকাম টু আওয়ার সুইট হোম অনন্যা। অনন্যা থমকে দাঁড়ালো। মানে এটা আমাদের বাড়ি? আর্য হাসলো। তুমি প্রায়ই আমার কাছে গল্প করতে না, অফিস যাওয়ার পথে একটা বাড়ি পড়ে যেন স্বপ্নপুরী। সেদিনই আমি ঠিক করেছিলাম তোমাকে একদিন এই স্বপ্নপুরী আমি গিফট করব। আজ থেকে এই রাজপ্রাসাদ তোমার। অনন্যার চোখে আবার জল। সে অস্ফুট স্বরে বলল, কিন্তু আর্য, আমি তো এই বাড়িটা চাই বলে বলিনি। আমি শুধু এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম। আমার কাছে তো তোমার ওই ভাড়া ফ্ল্যাটটাও স্বর্গ। জানি অনন্যা, কিন্তু আমি চাই আমার রানী তার উপযুক্ত রাজপ্রাসাদেই থাকুক। অনন্যা পরম আবেশে আর্যর বুকে মাথা রাখল। আজ তার সব না পাওয়া যেন পূর্ণতা পেল।